অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এতটাই শাই ছিলাম আর এতটাই ভয় পেতাম। একটা কল এসেছিল, কে করেছিল জানি না, একটা সিনেমার জন্য বললো কম্প্রোমাইজ করতে হবে, কাজ চলে যাবে, এই ভয়টা আগে দূর করতে হবে, না বলতে শিখতে হবে। এবং আমি প্রথম যখন কাজ করেছিলাম তখন আমি কিছুই না শিখে কাজ করেছিলাম। We are separated, we are divorced actually right now. যার সঙ্গে বসে আছি তাকে আপনারা অনেক চরিত্রে দেখেছেন ঠিকই, কিন্তু চরিত্রের বাইরে তাকে খুব বেশি দেখা যায় না। আবার ইদানিং কালে যদি বলা যায় তাকে একটি ধারাবাহিক থেকে আরেকটি ধারাবাহিকের মধ্যে সময়টা অনেকটা হয়ে যায়, তাই তাকে অনেক সময় দেখাই যায় না। কিন্তু সে কারণটা কেন? এই স্বেচ্ছা নির্বাসন নাকি সত্যি অনিচ্ছায় দূরে থাকা? রেপর্ণাদি, ওয়েলকাম টু টলি টাইম। তো প্রথমেই যে জিনিসটা বললাম যে একটা ধারাবাহিকের পরে তারপরে অনেক দিন তোমায় দেখা যায় না, সেটা মিঠিজোড়া হোক বা যদি উড়ানের কথা বলা হয়। তো এই এখন আবার অনেক দিন তোমায় দেখা যাচ্ছে না কোনো কাজের মধ্যে, সেটা কেন? স্বেচ্ছা নির্বাসন নেওয়া? কিছুটা স্বেচ্ছায় কিছুটা অনিচ্ছায়, কারণ অভিনয়টা খুবই ভালোবেসে করি আমি, সেটা ছোটবেলা থেকেই করি, এতগুলো বছর কাটিয়ে ফেলেছি ইন্ডাস্ট্রিতে, সেখানে এই ভালোবাসাটাকেই আমি বাঁচিয়ে রাখতে চাই। তো সেক্ষেত্রে চরিত্রটা মনের মতন হতে হবে, এবং সেই চরিত্রটাতে যখন আমি 100% দিচ্ছি তখন আমিও চাই যে সেখান থেকে যেন আমিও 100% পাই আর কি। তো সেখানে যেহেতু এটা আমাদের জীবিকা, এটাই আমাদের প্রফেশন, সেক্ষেত্রে সবটাই ডিপেন্ড করে। তো কখনো চরিত্র পছন্দ হচ্ছে না, কখনো সেরকম ভালো কাজ আসছে না, তাই জন্য কিছুটা চুপ করেই রয়েছে। কারণ চরিত্রটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাকে মানে সেটা আমার প্রপার হতেই হবে, না হলে আমি সেইভাবে কাজ করতে পারবো না। কিন্তু যে কথাটা তুমি বললে এটা তো তোমার জীবিকা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই নিজের জীবিকার জায়গায় অনেক সময় নিজেদের নিজেদের পছন্দ মতন কাজ পাই না, কিন্তু আমরা করতে বাধ্য হই। রেপর্ণাদি কি কখনো সেই কম্প্রোমাইজের ভেতরে যায়নি? এখনো পর্যন্ত আমি যে কটা চরিত্র করেছি আমার সবকটাই খুবই ভালোবাসার চরিত্র, খুব একটা মানে বাধ্য হয়ে করার মতন সিচুয়েশনে এখনো পড়িনি আর কি। তবে জানি না এটা ঠিক করি না ভুল করি, তবে মানে এই এথিক্সটা আমার রয়ে যাবে, মানে এটাই আমার রুল আর কি। মানে আমি সেটা ছোট চরিত্র হোক তাতেও আমার কোনো অসুবিধা নেই, এরকম নয় যে আমাকে বড় চরিত্র দিতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট চরিত্র দিতে হবে, সেটা নয়, কিন্তু ছোট চরিত্র হলেও সেই চরিত্রতে কিছু থাকতে হবে যাতে আমি আমার ক্রাফটটা দেখাতে পারি, বিকজ আমার কাছে আমার ক্রাফট ছাড়া আর কিছু নেই দেওয়ার মতো। তো যেহেতু তোমাকে ধারাবাহিকের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ সময় দেখেছি, অনেকে এটা বলে যে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রদের খুব বেশি করার কিছু থাকে না, সেখানে ওই যেটা তুমি বললে যে সিলেক্টিভ হওয়া, সেটা কঠিন হয়ে যায় না? হ্যাঁ, অনেক সময়ই হয়, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি বলতো, সবটাই তো একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে রয়েছে। মানে ধরো এত বছর ধরে যখন কাজ করেছি, আমি তো লিড কটা সিরিয়ালেই বা করেছি, বা মানে অন্যান্য টেলিফিল্ম বলো বা ইয়েতে বলো, লিড করলেও আমি বেশিরভাগ সময় চরিত্র মানে ক্যারেক্টার আর্টিস্টের ক্যারেক্টারই করেছি আর কি বিভিন্ন সিরিয়ালে। সেক্ষেত্রে সেই গল্পের বাঁধন এমন ছিল যেখানে আমি সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছি, বা সেই চরিত্রের একটা নিজস্ব গল্প রয়েছে, সেটা হয়ে এসেছে। কিন্তু অনেক সময় অনেক জায়গায় হয় না পার্শ্ব চরিত্র, আমি মানে পার্শ্ব চরিত্রদের আমার মনে হয় যে ওরা ব্যাকবোনের মতন থাকে মুখ্য চরিত্রদের সাপোর্ট করার জন্য, তাই জন্যই হয়তো আমিও টিকে আছি বেসিক্যালি, কারণ আমি তো ওইরকম চরিত্রই করে এসেছি এতদিন। এবার ডিপেন্ডিং আপন দ্য গল্প এটা সেটা ভ্যারি করে। আপাতত সেই জন্যই আর কি, মানে কঠিন হলেও আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি। মানে আমার ক্ষেত্রে তুমি যতগুলো ক্যারেক্টার জানো, ধরো আমি করেছি এর আগে, সবই তো পার্শ্ব চরিত্র, কিন্তু সেখানে আমার একটা গল্প ছিল বা সেখানে আমার অভিনয় করার জায়গা ছিল, তো আমি ওইটা ফেস করিনি। কিন্তু আমি চুজ করার সময় আমি এটা দেখবই, সেখানে যদি ওরকম না হয় তাহলে আমি করতে পারবো না, মানে আমার যদি কিছু দেওয়ার না থাকে তাহলে আমি করতে পারবো না। তাহলে যে সময়টা ধরো কোনো কাজ করছো না সেই সময়টাই কি করো? মানে
অভিনয় করছো না, কি করো? অভিনয় না করলে অভিনয় শিখি, ওয়ার্কশপ করি, আমার বাড়িতে থাকি, ভালো ভালো সিনেমা দেখি। মাঝখানে কিছুদিন আমি প্রোডাকশনের কাজও করেছি, ক্যামেরার পেছনে আমার কাজ করার বহু বছরের ইচ্ছে ছিল। তো ক্যামেরার পেছনে কাজ করে দেখেছি, এক্সপিরিয়েন্স গেইন করেছি, সবটাই তো শিক্ষার মধ্যেই পড়ে। তো এরকম কাজ করেছি। দেবপর্ণাদিকে খুব বেশি আলোচনার মধ্যেও দেখা যায় না, মানে খুব বেশি আলোচনাতে, পার্টিতে, গ্যাদারিং এ দেখা যায় না। সেক্ষেত্রে কি দেবপর্ণার পিয়ারটা একটু খারাপ? যদি তাই হয়, মানে তুমি যেটা বললে যে এটার জন্য যদি পিয়ার খারাপ হয়, তাহলে আমার পিয়ার খারাপ, আমার কিছু করার নেই। বিকজ আমি একটু প্রাইভেট পার্সন। তবে এটা খুব আর গর্ব করে বলার কথা নয়, অবশ্যই সোশ্যাল হওয়া উচিত, কারণ আমরা যে জগতে রয়েছি সেই জগতে বিভিন্ন মানুষের সাথে কথা বলা উচিত, যাওয়া উচিত। সেরকম কিছু ক্ষেত্র হলে যাই, তবে খুব বেশি আর কি আমার সত্যি যাওয়া হয় না আর কি এরকম ভাবে। খারাপ পিয়ার খারাপ আমার। তবে যাদের সাথে আমার ভালো পরিচয় আছে, ছোটবেলা থেকে আলাপ, তাদের সাথে আজও কথা হয়, পরবর্তীতেও কথা হবে, বা তাদের সাথে যোগাযোগ থেকেই গেছে, কারণ আমি জেনুইন সম্পর্কেই বিশ্বাস করি। সম্পর্কের কথায় আসবো, তবে তার আগে একটা জিনিস বলে, এখন তো শুধুমাত্র ধারাবাহিকটা দিয়ে শুরু হলেও ধারাবাহিকটাই একমাত্র জায়গায় নয়, সিনেমা আছে, পাশাপাশি ওটিটি আছে, ইন্ডিপেন্ডেন্ট এত কাজ আসছে যেগুলো বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মে আসছে, ইউটিউবেও আসছে। সেরকম কোনো জায়গা থেকে মানে ডাক পেলে বা সেরকম কোনো জায়গার অফার এসেছে, মানে সেই কাজগুলো নিয়ে কি ভাবছো? হ্যাঁ, ওটিটি তো কাজ করেছি, C5 এর কাজ করেছি, রিসেন্টলি একটা সিনেমা করলাম। তো এরকম কাজ আসলে করবো। কিন্তু তোমার নিজস্ব সিলেকশন, কোন ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে চাও বা কি ধরনের গল্পে কাজ করতে চাও যদি বলা হয়? কি ধরনের গল্পের কোনো ধরন হয় না, মানে গল্পতে তুমি যেটা বোঝাতে চাইছো সেটা যদি বোঝাতে পারো সেটাই এনাফ। এবং সেখানে আমার চরিত্রটা কতটা কন্ট্রিবিউট করছে গল্পটাতে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমার ডিরেক্টর নিয়ে আমার অত বাজে বিচার নেই, আমি ডিরেক্টরের কথা খুবই মেনে চলি অভিনয়ের সময়, এবং সেখানে আমার যদি কিছু ইনপুট দেওয়ার থাকে কোনো চরিত্র ফুটিয়ে তোলার জন্য, সেটা অবশ্যই সেটা নিয়ে ওয়ার্ক করি। এবং যার যেই পার্সপেক্টিভ থেকে দেখে সে সেটাকে ফুটিয়ে তুলতে চায়, তো ডিরেক্টরের একটা নিজস্ব পার্সপেক্টিভ থাকে, সে সেইভাবে ডিরেকশনটা দেয়। তো অফকোর্স সেটাকে আমার রেসপেক্ট করা উচিত, এবং সেটা আমি করে থাকি সবসময়। বেশ, এবার একটু একদম গোড়াতে চলে এসে একদম শুরুর কথায় যদি বলা হয়, তোমার বড় হওয়াটা যদি একটু শুনতে পারি, যে ছোটবেলা, বেড়ে ওঠা, স্কুল। ছোটবেলা মানে আমি ছোটবেলায় একদমই ডিফারেন্ট পার্সন ছিলাম আর কি। একদম কথা বলতাম না, খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, এবং খুব ভয় থাকতাম, ভীষণ ভীতু ছিলাম। মানে এখন যে আমি, মানে এটা যারা আমাকে ছোটবেলায় দেখেছে, বা আমার যে টিচাররা যারা আমাকে দেখেছে সেই সময়, তারা সত্যি মানে হতবাক হয়ে গেছে যে এই দেবপর্ণাকে দেখে, যে এই দেবপর্ণা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে, তার জন্য যে কারেজটা দরকার সেটা দেবপর্ণার মধ্যে আছে, সেটাই তারা জানতো না, ডিসকভারি করতে পারে। হ্যাঁ, মানে এতটাই শাই ছিলাম আর এতটাই ভয় পেতাম। আর এই ভয় পাওয়ার মানে ভয় পেয়ে আর কি আমার ছোটবেলা থেকে আমি পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও খারাপ করে ফেলতাম। মানে আমি এতটাই ভীতু ছিলাম, আমি আমার ম্যাথসের টিচারকে খুব ভয় পেতাম ছোটবেলায়। তো আমাদের 5টা করে এক্সাম হতো, টার্ম, শর্ট টার্ম, আর ওই হাফ ইয়ারলি, এরকম হতো 5টা প্রত্যেকটাতে। আর ইংলিশ এন্ড ম্যাথস টিচার সেম ছিল আমাদের ছোটবেলায় যে স্কুলে পড়তাম। তো তাকে এত ভয় পেতাম, আমি কোয়েশ্চেন পেপারটা পেয়ে জানা জিনিস সব ভুলে যেতাম, এবং ফাইনালের আগে পর্যন্ত যে কটা পরীক্ষা হতো সবাইকে ফেল করতাম আমি। কিন্তু ফাইনালে গিয়ে অদ্ভুত ভাবে আমার মাকে আমি কোনো কালে হয়তো বলতে শুনেছি, কারণ আমার দাদা পড়াশোনা খুব ভালো ছিল, এবং সেই জন্য আমার খুবই ফ্যাসিনেশন ছিল আমিও স্কুলে ভর্তি হবো, আমিও স্কুলে যাবো। তো আমাকে একটা কম বয়সে স্কুলে ভর্তি করা হয়েছে, মানে যে এজে ভর্তি না তার থেকে একটু কম বয়সে আমি ভর্তি হয়েছি স্কুলে। তো মা বলতো যে ওর তো খুব প্রেশার হয়ে যাচ্ছে, আর আমি খুবই রুগ্ন ছিলাম ছোটবেলায়, খুব ভুগতাম, খুবই সমস্যা ছিল আমাকে নিয়ে। তো মা আর কি বাবাকে বলতো যদি এইবার ফেল করে যায় মেয়ে, তাহলে এই বছরটা রেখে দেবে, ওকে অত ছোটই, ও ম্যানেজ করে দেবে। এইটা হচ্ছে আমার ট্রিগার পয়েন্ট।
আমাকে কোনোদিন মা বলেওনি, কারণ আমি মা বাবার কাছ থেকে সত্যি বলতে ছোটবেলা থেকে এতটাই সাপোর্ট পেয়েছি, এরকম কোনো প্রেশার ছিল না, পড়াশোনা হচ্ছে না কেন হচ্ছে না এরকম কোনো প্রেশার ছিল না। কিন্তু ওই যে আমি কথাটা শুনে নিয়েছিলাম, এটা ছিল আমার ট্রিগার পয়েন্ট, যে আমি ফেল করব, আমার বন্ধুরা নতুন ক্লাসে চলে যাবে, আমি যেতে পারবো না। এবং প্রত্যেকবার ফাইনালে গিয়ে আমি একটা সুপার রেজাল্ট করে পরের ক্লাসে উঠে যেতাম। এটাই ছিল আমার মানে ক্যালমা আর কি। তখন আমি 10 জনের মধ্যে চলে আসছি বা 15 জনের মধ্যে চলে আসছি আর কি, ওইরকম মেরিট ওয়াইজ ওরকম হতো। আর স্কুল লাইফে আমি যেহেতু ছোটবেলায় ডান্স করতাম, স্কুল লাইফে আর কি আমার ক্লাস 5 এর পর থেকে কনফিডেন্সটা সামহাউ বুস্ট করে। কারণ ক্লাস 5 থেকে ডান্স শিখতে শুরু করি, স্কুলে ইনভলভ হতে শুরু করি কালচারাল ক্ষেত্রে। সেখানে আমি কোরিওগ্রাফার, আমি ডান্স তোলা শেখাচ্ছি, এইরকম ভাবে কালচারাল সেক্রেটারি তুমি মানে অ্যাকচুয়ালি আমি স্কুল লিডার ও হয়েছিলাম আর কি। তো আমাদের হাউস ছিল 4টে, সেই হাউসের লিডার ছিলাম। তো মানে আমার স্কুল লাইফটা মোটামুটি আমার ওই ডান্স নিয়ে আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস নিয়ে কেটে গেছে। এবং স্কুল লাইফে থেকেই তো আমি আমার অভিনয়টা শুরু করে দিয়েছিলাম তখন। প্রথম কাজ কি যদি এটা একটু বলো, কিভাবে কাজ, কিভাবে বলতে প্রথম কাজ আমার মানে আমার ডান্স থেকেই অভিনয়টায় আসা। ডান্স করতে করতে ডান্স ড্রামা করছিলাম একটা, স্নো হোয়াইট তুষারমালা। তখন আমার যে নৃত্যগুরু আর কি সৌরভ চন্দ্র, উনি আমার মাকে বললো যে দিদি ওর অভিনয়টা হতে পারে, এবং ফর সাম রিজন আমার মা বাবাও খুব ইন্টারেস্টেড হলো। তো আমাকে একটা ইনস্টিটিউশনে ভর্তিও করে দিয়েছিল, যেখান থেকে আমি কিছু শিখতে পারিনি, সরি টু সে। এটা কি শিক্ষকের গাফিলতি না নিজেই বলছো যে আমার দ্বারা হয়নি? না, শিক্ষকের গাফিলতি, শিক্ষকের গাফিলতি ছিল। কিরকম? বিভিন্ন ফ্যাকাল্টি ছিল, কিন্তু তারা এসে তাদের শুরুটা দিয়ে চলে যাচ্ছে, তার সেকেন্ড স্টেপটা তো আমি আর জানতে পারছি না। হ্যাঁ, আমি এই ইনস্টিটিউশনটার কথা বললে বলে আমি আসল এটাতে আসবো, যে প্রশ্নটা ছিলাম যে অনেকেই বলে এই ইনস্টিটিউশন থেকে অনেক কিছুই শেখা যায় না, মানে অ্যাক্টিংটা ভেতরের অনেকটা। না না, এটা আমি বিশ্বাস করি না, এটাই বিষয়। কারণ আমিও তো নিজে শিখিয়েছি অভিনয়, আমারও একটা আমি ওয়ার্কশপ করিয়েছি স্টুডেন্টদেরকে। অ্যাক্টিং শেখা যায় এবং অ্যাক্টিং শেখা উচিত, এটা আমি বারবার বলি, অ্যাক্টিং শেখা উচিত। ওখান থেকে আমি কিছু শিখিনি এটা বলাটা আমার একদমই ভুল হবে। আমার প্রবলেম হয়েছিল যে কারণ বিভিন্ন ডিফারেন্ট ফ্যাকাল্টি আসছেন, তারা শুধু শুরুটা বলে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ওখান থেকে যে নিজের ভুলগুলো জানতে পেরেছি, যে আমি কোথায় ল্যাক করছি, সেটা আমাকে পরবর্তীকালে হেল্প করেছে। এবং মানে আমি আমার আমার অনেক রকম প্রবলেম ছিল, আমার ভয়েসের প্রবলেম ছিল, আমার আমার মেজর প্রবলেম যে ভয়েস, আমি নাক দিয়ে কথা বলতাম। সেখান থেকে আমি পরবর্তীকালে এটাকে ঠিক করার জন্য আবৃত্তি শেখা, সেটা শিখেছি, সেটা নিয়ে চর্চা করেছি, থিয়েটার করেছি। কারণ আমি জানি আমার মধ্যে কি কি মানে কমতি রয়েছে, সেটাকে আমাকে ঠিক করতে হবে। এবং আমি প্রথম যখন কাজ করেছিলাম তখন আমি কিছুই না শিখে কাজ করেছিলাম, তখন আমি কিচ্ছু জানতাম না। প্রথমবার ক্যামেরা ফেস করছি, সেখানে সাউন্ড কিভাবে নিতে হয়, তখন তো বুমের কনসেপ্ট ছিল, ওটাই ছিল, সাউন্ড কিভাবে নিতে হয়, লাইট কিভাবে নিতে হবে, কিচ্ছু জানি না। তো আমার ওই 1 সপ্তাহের জার্নিটা ছিল পুরোটাই লার্নিং প্রসেস, তো which helped me a lot। এবং তার পরবর্তীকালে আমি নিজেকে সবসময় মানে তৈরি করতে থেকেছি, কারণ এটা করতেই হবে, না হলে নিজের ক্রাফটটাকে আপগ্রেড না করলে বা সেটাকে আয়ত্তে না আনলে হবে না। তো কারণ বিভিন্ন রকম চরিত্র করতে গিয়ে তখন অসুবিধা হবে। এবং এটা সত্যি কথা, অভিনয় শেখা যায়, তার বিভিন্ন টেকনিক রয়েছে। এবার অফকোর্স ইট ডিপেন্ডস আপন মানে তুমি কার কাছ থেকে শিখছো, সেটাও অনেকটা ম্যাটার করে, এবং তার কি ফরম্যাটে কি শেখাচ্ছে, সেটা আদৌ কিছু কাজের কাজ শেখাচ্ছে কিনা, তো সেটাও ম্যাটার করে আর কি। তো হ্যাঁ, বাট যে প্রশ্নটাই ছিলাম, কিভাবে শুরু হলো ছোটবেলাটা? তো ওই নাচ থেকেই শুরু, ওখান থেকে মা বাবা ইন্টারেস্টেড হলো, তারপরে বিভিন্ন স্টুডিওর অ্যাড্রেস জানলাম, কোথায় কোথায় স্টুডিও আছে, পাড়ায় ছবি তুললাম স্টুডিও থেকে, দিয়ে বিভিন্ন স্টুডিও থেকে দিয়ে আসলাম ছবি। সেখান থেকে অডিশনে ডাকলো, অডিশন থেকে আমার প্রথম কাজটা আকাশ বাংলায়। আকাশ বাংলায় সবাই যারা নতুন আসে তারা সবাই করে থাকে, আমিও করেছিলাম, পুলিশ ফাইলস বলে।
হুম, সেখানে খুবই ভালো একজন ডিরেক্টরের সাথে কাজ করেছিলাম, সৌমিক দা, খুবই পুরনো সিনিয়র মানুষ উনি। আহ, আমাকে নিয়ে একদম কনফিডেন্ট ছিল না, কারণ একদমই নতুন আমি, তারা কিচ্ছু জানি না। তো ওটা দিয়েই শুরু, ওটাই আমার লার্নিং প্রসেস ছিল। এবং ওই কাজটা হওয়ার পরে আমি তারপরে সাহিত্যের, তারপরেই ঠিক করলাম সাহিত্যের সেরা সময় লিড রোলে কাঞ্চনদার অপোজিটে, হুম। কাঞ্চন মল্লিকের অপোজিটে জনদা ছিল ডিরেক্টর। তো এরকম ভাবে আস্তে 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 আমি কাজ শুরু হলো। তখন পড়াশোনা করতাম বলে আমি ফুল ফ্লেজেড এইদিকে আমি মন দিতে পারিনি। জেনারেলি আমি মেগা সিরিয়াল অনেক পরে শুরু করেছি, আমি মেগা সিরিয়াল ক্লাস 11-এ থাকতে শুরু করেছি। তার আগে এই ধরনের তখন অনেক টেলিফিল্মস, এক সপ্তাহের গল্প, এগুলো খুব হতো, এক মাসের গল্প হতো। তো জেনারেলি আমি ওগুলোই করতাম, সিনেমা করতাম। তারপরে 11-12-এ গিয়ে তখন আমি মেগা সিরিয়াল শুরু করেছি, দূরদর্শনের মেগা সিরিয়াল। তো প্রথম তো নাচ থেকে শুরু হলো, সেটা তোমার প্রথম প্রেম, কিন্তু এই যে অভিনয় করা শুরু করলে তারপরে তখন বুঝতে পেরেছিলে তো যে এটা ধারাবাহিক, এখানে এইভাবে কাজগুলো হয়? তখন কি নিজের চরিত্রগুলোকে নিয়ে ভাবতে যে আমি কোন চরিত্রটা করছি, কি ক্যারেক্টার, এটা কি করার আছে, নাকি সেই সময় ডিসিশন মা বাবাই নিত যে কেন এই কাজটা করবি না করবি এগুলো নিয়ে? কোনোদিন আমার কাজ নিয়ে ডিসিশন মা বাবা নেয়নি। আচ্ছা। আমি ছোটবেলা থেকে আমি ডিসিশন নিয়েছি। মা বাবা সবসময় সাথে থাকতো, মা তো একটা হিউজ পার্ট আমার মানে সাথে আর কি কাটিয়েছে, যেখানে আমি ছোটবেলা থেকে যেহেতু শুটিং করি সবসময় মা থাকতো সাথে। আর বাবা তখন ঘর সামলাতো আর কি, ওইরকম একটা ব্যাপার ছিল। মাকেও বাড়ি ফিরে কোথাও, মা বাবার কষ্টটা একটা অন্য রকমের ছিল সেই সময়। কিন্তু কাজের ক্ষেত্রে কখনো সাপোর্ট থাকতো সবসময়, কিন্তু ডিসিশন আমি নিতাম। এবং কথা বলা, স্ক্রিপ্ট শোনা, সবটা আমিই করতাম। ছোটবেলাতেও এরকম অনেক আমি খুব বেশি ভুলভাল কল পাইনি, কিন্তু আমার মনে আছে তখন আমি ক্লাস 9-এ পড়ি, একটা কল এসেছিল, কে করেছিল জানি না, একটা সিনেমার জন্য বললো কম্প্রোমাইজ করতে হবে। তো আমি বললাম যে আমি তো অভিনয় ছাড়া কিছু করতে পারি না, আমি তো আর কিছু করতে পারবো না। তুমি বুঝেছিলে মানে কম্প্রোমাইজের মানেটা? কারণ ক্লাস 9 সেই সময় তো লোকজন বুঝতেই পারে না। প্রথমে বুঝতে পারি না, আমি তো অভিনয় ছাড়া কিছু, আমি কম্প্রোমাইজে অভিনয় ছাড়া কিছু বুঝি না। বললো যে না, মানে তখন উনি আর কি বলেছিলেন এরকম প্রডিউসারের ডিমান্ড রয়েছে, এরকম এরকম করতে হয়। বললাম যে না স্যার, আমি তো অভিনয় ছাড়া কিছু করতে পারবো না, সো লেট ইট বি, আমাকে ছেড়ে দিন, থ্যাংক ইউ সো মাচ। তো সেটাও, সেই কলটাও আমি রিসিভ করেছি, আমি কথা বলেছি, আমি না বলেছি। তো এই ক্ষেত্রে মা বাবা মানে সেই ট্রাস্টটা আমাকে সবসময়ই করেছে ছোটবেলা থেকে। তবে একটা জিনিস বলো, যেহেতু তুমি অনেকটা দিন আগে থেকে শুরু করেছো এবং তারপরে তোমার লাইফের ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে বলো যে কাজ কখনো কম করা, কখনো দারুণ ফ্লো, সবটাই দেখেছো। যারা নতুন আসে তাদের অনেকের থেকেই শোনা যায় দুখানা জিনিস, এই এক কথা, কাস্টিং কাউচ, কম্প্রোমাইজের অফার, আর আরেকটা হলো গিয়ে টাকার বিনিময়ে কাজ পাওয়া। এটা হ্যান্ডেল করার উপায় কি? মানে প্রথম যদি একটা মেয়ের কাছে এই প্রপোজালটা আসে, সে প্রথমেই ধাক্কা খায়, সে তখনই তো বলতে পারে না। এবং সমাজ যেরকম, সে যদি পরে এটাকে নিয়ে রিয়াক্ট করে, তখন প্রথমে প্রশ্নটা সেদিন কেন বলনি। তো সেই জন্য আমি যেমন মানে আমার স্টুডেন্টরা যারা আমার কাছে আসতো তাদেরকে, এবং বহু ইন্টারভিউতে আমি বলেছি যে কাজ চলে যাবে এই ভয়টা আগে দূর করতে হবে, না বলতে শিখতে হবে। কারণ আমি অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, আমারও তখনও পায়ের তলার মাটি শক্ত হয়নি, তো আমারও কাজ চলে যাবার ভয় ছিল, কিন্তু ওই কাজটা করার দরকারই তো নেই আমার। যেখানে এইসব জিনিস ইনভলভ রয়েছে সেই কাজটাই আমার দরকার নেই। সেই ডিসিশনটা তো নিজেকে নিতে হবে, সেই জায়গায় নিজের এথিক্সটাকে ঠিক রাখতে হবে, সেখানে নিজেকে স্ট্রং থাকতে হবে। এবং যদি মনে হয় যে এরকম কোনো জায়গায় অসুবিধের কিছু মতন সিচুয়েশন তৈরি হচ্ছে, বা নতুন কোনো জায়গা চেনো না জানো না, কাউকে নিয়ে যাও সাথে, কোনো গার্জিয়ানকে নিয়ে যাও, বয়ফ্রেন্ডকে নিয়ে যাও, বন্ধুকে নিয়ে যাও, যে কাউকে একজনকে সাথে নিয়ে যাও, এবং না বলতে শেখো, না বলে চলে আসো। ওই কাজ করে তুমি এগোতে পারবে না জীবনে। এটা তুমি খুব ইজিলি বলছো, আবার অনেকেই নানা ক্ষেত্রে কষ্ট করে বলেছে ও তো এগিয়ে গেল দেখ আমার থেকে, আমি তো এখানেই পড়ে থাকলাম। ইউ নেভার নো, সে হয়তো একটা জাম্পে এগোচ্ছে, তোমাকে হয়তো 10টা স্টেপ নিয়ে এগোতে হবে, কিন্তু তুমি যেই স্টেপটা নিয়ে এগোবে সেটা অনেক বেশি সাস্টেনেবল হবে, তারটা ধপাস করে পড়ে যেতে পারে।
কারণ সে তার ক্রাফট দিয়ে এগোয়নি। হুম। আফটার অল এটা অভিনয়ের জায়গা, তুমি যদি হুম, ক্রাফটের হুম। জায়গা থেকে কিছুই না জানো, তুমি কতদিন এইভাবে নিজের জায়গা টিকিয়ে রাখতে পারবে? হুম। পারবে না। তো সেটাকে হিংসে করে কোনো লাভ নেই। আর যদি মনে হয় যে তুমি কম্প্রোমাইজ করতে রেডি আছো, তুমি গো ফর ইট। তুমি তোমার এথিক্স এর দিক থেকে ঠিক না থাকো, তোমার কর্মের দিক থেকে তুমি ঠিক না থাকো, তাহলে তো কি করে হবে? সেই জায়গায় তোমাকে তো ঠিক থাকতে হবে। তাহলে এটা শুধুমাত্র যদি এই মানে শুধু অভিনয়ের জগৎটা বলছি না, অন্যান্য কাজের ক্ষেত্রেও এই Of একই জিনিসটা course. শোনা যায় যে শুধুমাত্র একটা লেনদেনের ভিত্তিতে যখন কথাটা আসে তার মানে কথাটা হয়, এটা তো সত্যি কথাই হ্যাঁ। যে অনেক অযোগ্যরাও অনেক জায়গা পেয়ে যায় এবং যারা যোগ্য, যারা খাটছে তাদের জন্য জায়গাটা আরো বেশি কষ্টের হয়ে ওঠে। মানে এটা চোখের সামনে একটা ফ্রাস্ট্রেশন যে আমি এত খাটছি কিন্তু আমার মানে আমাকে এখনো আমি এই জায়গাতে আছি, লড়ে যাচ্ছি, আর ও দেখো এই লাফটা মেরে দিল। তো এই ফ্রাস্ট্রেশনটা কখনো দেবকর্ণজি তোমার মধ্যে কাজ করেনি? বা এই এই জায়গাটা দিয়ে যদি তুমি যেহেতু স্টুডেন্ট হ্যান্ডেল করেছো সেই জন্য জিজ্ঞেস করবো, এই সময় এই কষ্টটা ডিল করার কি কোনো মন্ত্র আছে না কোনো মন্ত্র নেই? দেখো, আমি কিন্তু 21 বছরের বেশি হয়ে গেল, বোধহয় আমার 22 বছর হয়ে গেল, 22-23 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। আমি একটা কথা মানে আমি আগেও অনেক জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে আমাকে তো খুব সুন্দর দেখতে, খুব লম্বা, আমি খুব ব্যাপার স্যাপার ভালো সেরকম নয়। আর সেটা আমি জানি। আমার কাছে কিন্তু একটাই অস্ত্র হচ্ছে আমার অভিনয়, আমার কাছে আর কিচ্ছু নেই। এবং সেইটা দিয়েই নিজের এথিক্সে ঠিক থেকে আমি আমার শুধু কাজটাই করে গেছি বলে সেইখানে আমি কনফিডেন্স যে আমাকে যদি একটা স্ক্রিপ্ট দেয় বা আমাকে যদি চরিত্র দেয়, সেটা আমি 100% দিয়ে ফুটিয়ে তুলতে পারবো, সেটাতে আমি কনফিডেন্ট আছি বলে আমি কিন্তু এত বছর টিকে আছি। আমার সাথে শুরু করেছে এরকম অনেক মানুষ ছিল, অনেক মানুষ হারিয়েও গেছে, কিন্তু আমি এখনো টিকে আছি। তো নিজের নিজের জিনিসটা যেটার জন্য তুমি এসছো সেটার উপর ট্রাস্ট রাখতে হবে। তুমি যখন অন্যকে জেলাসি, অন্যের জন্য তোমার মানে নিজের জেলাসি হচ্ছে যে নিজের জেলাসি হচ্ছে যে মানে ও কেন হট করে পেয়ে গেল, ইউ নেভার নো যে তোমার জন্য কি ওয়েট করছে। দেন ট্রাস্ট ইয়োরসেলফ ফার্স্ট। তুমি কতটা নিজেকে ট্রাস্ট করো, তুমি নিজের ক্রাফট সম্পর্কে কতটা কনফিডেন্ট। আজকে যদি তোমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি কি পারবে সেটা ডেলিভার করতে? সবাই আনপ্রিপেয়ার্ড হয়ে থাকে, যখন সুযোগটা আসে, যখন অন্যের কাছে চলে যায় তখন মাথা চাপড়ায়, তার আগে নিজেকে তৈরি করে না ওই মোমেন্টের জন্য। এই যে তুমি লেসনটা বললে, এটা কি তুমি তোমার জীবন দিয়ে শিখেছো যে সুযোগ আসার পরে সেটা হাতছাড়া হয়ে গেছে, পরে তুমিও কপাল চাপড়েছো, নাকি এটা চোখের সামনে দেখা ঘটনা থেকে তোমার গ্রহণ করা? দেখো, সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এটা সত্যি কথা, অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু তার জন্য আমি কপাল চাপড়াইনি। আই সেটেল উইথ ইট কি ওটা আমার জন্য ছিল না, বা সেই পরিস্থিতিতে যেটা আমার কাছে প্রায়োরিটি ছিল সেটা আমি চুজ করেছি। এরকম হয়েছে আমার এইচএস এক্সামের জন্য আমি স্টারের লিড ছেড়ে দিয়েছি। সেই সময় সেই লিডটা করলে হয়তো আজকে আমি অন্য জায়গায় হতাম, বা নাও হতে পারতাম। সেটা হয়তো হঠাৎ করে পাওয়া কিছু ছিল, হয়তো আমি ধপাস করে পড়েও যেতে পারতাম। কিন্তু সেই সময় প্রায়োরিটি ছিল হচ্ছে এইচএস এক্সামটা ছিল, সেটাই আমি চুজ করেছি। তো কি হতে পারতো সেটা আমার জানা নেই, কিন্তু কি হতে মানে কি হবে এই মুহূর্তে সেটা আমার হাতে আছে। তো সেই মুহূর্তে বাচ্চাটা আমার মনে বেশি ইম্পর্টেন্ট। তারপরে সেই এইচএস এক্সাম দেওয়ার পরে যেই কাজটা আমার কাছে এসেছে, যে সুযোগটা এসেছে, সেটাকে আমি কাজে লাগিয়েছি। হয়তো ওটাই আমার জন্য ছিল, সেখানে আমি আমার 100% দিয়েছি, এবং তার জন্য হয়তো ওই কাজটা ছেড়েছি বলে আজকে আমার কেরিয়ারটা এত বছর টিকেছে। হয়তো ওই কাজটা করলে আমার কেরিয়ারটা অনেক শর্ট টার্ম হয়ে যেত, কারণ আমি কোনোদিনও নিজেকে তৈরি করিনি এইভাবে যে আমি লিড ছাড়া করবো না, আমি হিরোইন ছাড়া করবো না। আমি সব রকম চরিত্র করবো, সেখানে আমি লিডও করেছি, হিরোইনও করেছি, আমি নেগেটিভও করেছি, আমি পার্শ্ব চরিত্রও করেছি। তো সেটা হয়তো আমার বেশি পাওনা যে আমি অনেক চরিত্র করার সুযোগ পেয়েছি, ওই দিন ওই কাজটা ছেড়েছিলাম বলে। হতেই পারে। আচ্ছা, এই যে যে সময়টা ধরো তোমাকে দেখা যাচ্ছে না, এবং এটা যদি একদম প্রথম তোমার শুরুর দিকটাই বলি, তো প্রথমে তো একটা আত্মীয়দের মধ্যে একটা দারুণ উত্তেজনা তৈরি এবং তাদের একটা ভালো লাগা তৈরি, এই আমাদের মেয়ে এখানে আছে। তারপরে এই যে একটা সময় গ্যাপ চলে যায়, সেই সময় তো মানে অনেকের মধ্যে তুই এখন কি করছিস রে, এখন কিছু করছিস না, এইটা তৈরি হয়। কি তখন তখন তোমার উত্তরটা কি হতো? তখন নাকি করছি না, আবার করবো, করলেই দেখতে পাবেন আর জানতে পারবেন। তবে এই নেই সাফল্য, যেহেতু তোমাদের পর্দায় দেখা যায় তাই তোমাদের সাফল্যটা অন্যভাবে আমরা দেখতে পাই, কিন্তু এটার ভেতরে যে কতখানি রক্ত ঘাম সবটা থাকে বা চোখের জল থাকে, সেটা শুধুই
তোমরা জানো, বা যে কোনো কাজের ক্ষেত্রে তারা জানে, কিন্তু তোমাদের যেহেতু লাইমলাইটে দেখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সময়টা কাজ করছো না বা মন মতন কাজ পাচ্ছ না, একটা নিজের সঙ্গে নিজের লড়াই চলে। এই লড়াইটাই তোমার পাশে সব থেকে বেশি কাকে পেয়েছো, মা বাবাকে বাদে? মা বাবাকেই পেয়েছি, কারণ মানে আমার জীবনে আছে গুটিগুটিগত মানুষ, তারাই সবসময় থেকেছে, তারাই আছে। এবং আম, আমি নিজে খুব একটা এক্সপ্রেস করতে পছন্দ মানে করতে পারি না বা পছন্দ করি না, যে কোনো মানে ক্যারেক্টার ওয়াইজ হয় না। তো পেইন ইজ পার্সোনাল আমার কাছে সবসময়। তো যেটা আমার প্রবলেম বা আমি যেটা ফেস করছি সেটার জন্য আমি আমার আশপাশের মানুষের কখনো এফেক্টেড হতে দিই না। বা এটা আমার মনে হয় যে আমি নিজে নিজে বেশি বেটার হ্যান্ডেল করতে পারি। এটার জন্য অন্য মানুষের দায়বদ্ধতা বা তাদের উপর লায়াবিলিটি চাপাতে চাই না, কোনোদিন চাপাইও নি। এবং এই মানুষটাই আমি নই, মানে যেটা আছে আছে, ঠিক আছে, সেটা আমার মধ্যেই আছে। আর যারা আছে ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ, আমার মা বাবা, সবাই, তারা তাদের জায়গায় ওই সাপোর্টটা দিলেই হলো আমাকে। এছাড়াও তোমার একটা অন্য পরিচয় আছে অভিনেত্রী হওয়ার বাইরে, সেটা হলো তুমি কামারহাটি এলাকার কাউন্সিলর ছিলে, এবং সেই সময় রাজনৈতিক কেরিয়ারটা সামলে কাজও করে গেছো পরপর। তারপরে আবার কাউন্সিলর না থাকা, ওই ট্রানজিশনটা কি ছিল যদি একটু বলো, এবং তার সঙ্গে মানে তোমার একটা সাডেন দায়িত্ব ছিল, দায়িত্ব থেকে আবার না থাকা, সেটা যদি একটু বলো। দেখো, আমি কাউন্সিলর হয়েছিলাম, তার রিজন ছিল হচ্ছে যে মানে আমি সত্যি কথা পলিটিক্সটা তো কোনোদিন ওইভাবে করিনি, ইনফ্লুয়েন্সড বাই মাই মা বাবা, ফ্যামিলি, আশপাশের লোক, এদেরকে দেখে যতটা বুঝেছিলাম এবং নিজের যেটুকুনি জ্ঞান ছিল সেটা দিয়ে বুঝেছিলাম। কিন্তু পলিটিক্স একটা হিউজ সাবজেক্ট, এটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হয়, সেটা আমি কাজ করতে নেমে বুঝেছি। এবং সেটা উচিত আর কি, ওরকম অজ্ঞানের মতন নেমে পড়া উচিত নয়। কিন্তু আমার মানে আমার পলিটিক্সে আসার বা কাউন্সিলর হওয়ার, পলিটিক্সে আসার জন্য আসার কথা বলবো না, কাউন্সিলর হওয়ার রিজনটা ছিল হচ্ছে যে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার এলাকায় কি কি প্রবলেম আছে, কি আছে, তার জন্য আমার কাউন্সিলর হওয়া। যে ওকে, আমি একটা পদে থাকলে তাহলে আমি তাদেরকে হেল্প করতে পারবো, আমার এলাকার হেল্প করতে পারবো, এই জিনিসগুলো সলভ করতে পারবো। যেই কনসেপ্টটা আমার কোথাও গিয়ে কাজ করেনি, বিকজ রিয়েল টাইমে পলিটিক্স আলাদা, কাউন্সিলর হওয়া আলাদা। আর পলিটিক্সটা আমার জন্য দুটো এক মানে দুটো ইজ ইন্টার রিলেটেড, বাট কাউন্সিলরের পজিশনে দাঁড়িয়ে কাজ করা আর পলিটিক্স করাটা দুটো ডিফারেন্ট জিনিস। কিভাবে কিভাবে বলতে, প্রথমত এটা যে জনসেবার কাজ করছে সেখানে ফুল টাইম সময় দিতেই হবে, এটা উচিত দেওয়া। এবং আমি বাই প্রফেশন আই এম নট এ পলিটিশিয়ান, আমি বাই প্রফেশন আমি অ্যাক্টর। তো আমি আমার প্রফেশন তো ছাড়তে পারবো না। এবং আমি দেখলাম প্রফেশনের থেকে এই জায়গাটায় যে সময়টা দেওয়া উচিত সেটা যদি আমি না দিতে পারছি, সেটা ইনজাস্টিস করা হচ্ছে যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের জন্য। তো সেই সময় দাঁড়িয়ে যতটা পেরেছি কাজ কমিয়ে বা কাজকে সাইডে করে কম্প্রোমাইজ করে ওখানে সময় দেওয়া বা ওখানকার কাজ করা। এবং একটা কাজ করতে গেলে অনেক প্রসিডিওর থাকে, সেইগুলোকে ওভারকাম করে কাজটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ সিস্টেম ওইভাবে কাজ করে না এখানে ওয়েস্ট বেঙ্গলে। তো তো সব মিলিয়ে দেখলাম যে ইটস নট ফর মি, মানে আমার যে ডেডিকেশনটা থাকা উচিত বা যেইভাবে সময়টা দেওয়া উচিত আমি দিতে পারছি না, তো আমার এই কাজটা তাহলে করা উচিতই নয়। এবং যেই মোটিভ নিয়ে নেমেছিলাম যে এরকম করব, এলাকার উন্নতি করব, সেটা আমি হয়তো যদি চাই, আমার যদি মানে ভগবান চায়, আমি সেটা অন্যভাবেও করতে পারি। আমি নিজে সেই হেল্প করার দরকার হলে আমি সেইভাবে হেল্প করতে পারি, তার জন্য আমার কোনো মিডিয়ামের দরকার নেই। তো সেই জন্য আমি সরে আসি। তারপরে আবার আমার মানে কাজ শুরু করলাম যখন, মাঝখানে আমার 2 বছর বোধহয় গ্যাপ ছিল মাঝখানে করার পরে, আমি মেয়েবেলা দিয়ে আবার শুরু করেছি। তখন মানে অসুবিধা হচ্ছিল বলতে, মানে ইন্ডাস্ট্রি সেইভাবে জানতো না যে আমি কাউন্সিলর, বাট অনেকেই জানতো আবার, কারণ কোনোদিনও এটাকে নিয়ে আমি কোনো প্রচার করা বা কিছু কোনোদিনই আমি করিনি, কিছু নিয়েই করি না আমি, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না সেই জিনিসটা। তো তখন একটা দেখতাম যে মানে কাজের ফোন আসলে সবার আগে প্রশ্ন আসতো যে লাইক তুই কি এখনো কাউন্সিলর আছিস, আর আমি এটার সাথে কি সম্পর্ক, বলো না, জানতে চাইছে। তখন আমার মনে হলো গিয়ে হয়তো মানে
সবার কাছে এটা ক্লিয়ার নয় যে আমি কোনো কাউন্সিলর নই, আমি পলিটিক্যালি যুক্ত নই। মেবি ওখানকার কমিটমেন্টের জন্য এখানে একটা তো আমাদের অনেকটা সময় শুটিং এ দিতে হয়, সেই কমিটমেন্ট হয়তো ফেল হতে পারে, সেই সব ভেবে হয়তো নিতে পারছে না আমাকে, এরকম একটা কনসেপ্ট হয়তো তাদের মাথায় কাজ করছে। তারপর সেটা আমি কথা বলে বলে ক্লিয়ার করি। আপাতত আমি জানি না এখনো কি জানে কি জানে না, তবে হ্যাঁ মানে এক সময় ছিলাম, অ্যান্ড এখন আমি আর পলিটিক্যালি কোনোভাবেই কানেক্টেড নেই। তবে আরো একখানা জিনিস তুমি বলো, এই তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরে তৃণমূলের অন্দরের অনেকেই কথাটা যেটা বলেছিল যে যেভাবে তারা চেয়েছিল সেরকম হয়নি, কারণ তার উপর অন্যান্য ওই দম বন্ধ একটা পরিস্থিতি, পলিটিক্যাল অন্যান্য প্রেশার থাকে, বারংবার বলে কোনো সুরাহা না হওয়া, বিভিন্ন দুর্নীতি চোখের সামনে দেখতে পেয়েও না বলতে পারা, এবং সেই দুর্নীতিগুলো কোনো রকম সলভই হতো না। তোমার কখন এরকম কোনো অসুবিধা হয়নি কামারহাটি এলাকায়? মানে তুমি যেহেতু নিজে বললে যে আমি একটা স্বপ্ন দেখে এসেছিলাম, এসে দেখলাম ওইভাবে হচ্ছে না, তো কখনো কোনো দুর্নীতির চাপে পড়ে তোমার মুখ মানে বন্ধ রাখতে হয়নি, তুমি বলেও সুরাহা পাওনি? না, কাজ করার ক্ষেত্রে দুর্নীতি আসেনি, বিকজ আমার কাছে খুব ভালো একটা সাপোর্ট ছিল, সেটা হচ্ছে আমার বাবা। বিকজ বাবা অনেক ছোটবেলা থেকে পলিটিক্সটা করতো, এবং আহ, বাবা একটা সাংঘাতিক সৎ মানুষ। এবং সেই জোরটা মানে আমি এটা দেখতে পেয়েছি যে সৎ মানুষের জোর কতটা হতে পারে। হয়তো দুর্নীতি মানে ওভার পাওয়ার করে দেওয়ার চেষ্টা করে বা করেও দেয়, কিন্তু নিজের সৎ থাকলে যে গলার আওয়াজটা বের করে যে পরিষ্কার কথাটা বলা যায়, সেটা অন্যের বলার সাহস থাকে না কিন্তু। সেই জোরটা আমি দেখেছি এক্ষেত্রে। এবং যেটা আমি কাজ করতে পারিনি সেটা বললাম, কারণ একটা কাজ করতে গেলে এরকম অনেক মানে বড় বড় কাজ থাকে, যেটা একটা স্কিমের আন্ডারে এনে বিভিন্ন ভাবে প্রসেসের থ্রু প্রসেস আর কি করতে হয়। সেইখানে অনেক টেকনিক্যাল ইস্যুস তৈরি হচ্ছিল, মানে মিউনিসিপ্যালিটি সেখানে তোমার কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে জিনিসটাকে অ্যাপ্রুভ করিয়ে আনা, এই যে প্রসেসগুলো, এগুলো অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। সেই জন্য যেটা ডেলিভার করতে চাইছিলাম সেইখানে গিয়ে কোথাও গিয়ে বাধা পাচ্ছিলাম, এটা হচ্ছিল। এবার আছে একটু অন্য প্রসঙ্গে, যদি মিমিদির বিয়ের কথা বলি, সেই সময় তো আমরা দেখেছিলাম যে তোমার খুব লাভি রাভি হাজব্যান্ডকে, এবং তারপরে লাস্ট যে কটা ক্ষেত্রে দেখা হয়েছে কখনোই তোমার হাজব্যান্ডের সময় তোমায় দেখা যায়নি। তো এটা নিয়ে নানা প্রশ্ন আসে যে, তো হাউ ইজ ইউর ম্যারেজ গোয়িং? We are separated, we are divorced actually right now. হয়ে গেছে, এটা 2026 চলছে তো। দিনকাল ভুলে গেছে মেয়েটা। হয়ে গেছে 1 বছরের বেশি হয়ে গেছে। কেন কিন্তু মানে যদি বলা যায়, মানে খুব সরাসরি হয়তো বলে ফেললাম যে ওদের খুব মিষ্টি একটা সম্পর্ক আমরা দেখেছিলাম, এবং তোমাকে প্রায় তুলোর মতন রাখতে দেখেছিলাম। হ্যাঁ না, আমরা মানে আমি তো চুটিয়ে সংসার করেছি, আমি সবসময় বলি আমার ছোটবেলা থেকেই সংসার করার ইচ্ছে ছিল, এবং সেটা আমি চুটিয়ে করে নিয়েছি। সেটা নয়, এখনো ওর সাথে আমার ভালো সম্পর্ক আছে, এবং খুবই কোয়ার্ডিয়ালি সম্পর্ক রয়েছে। ইটস জাস্ট এ মিউচুয়াল থিং। সবার জীবনের দিশা আলাদা থাকে, চাওয়া আলাদা থাকে, পাওয়া আলাদা থাকে, এবং সবাই সব রোলে ফিট নাই হতে পারে। আজকে ও মানে বন্ধু হিসাবে খুব ভালো হতে পারে, ছেলে হিসেবে ভালো হতে পারে, স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে একে অপরের কাছে যে চাওয়াটা রয়েছে সেটা হয়তো ফুলফিল হচ্ছিল না। তো ব্যাপারটা খুবই মিউচুয়াল, এবং it was not working, that's why নিজেদের ভালো থাকাটাকে চুজ করেছি, নিজেদের মতন ভালো আছি। কিন্তু বিয়ের পরেই একটা স্বাভাবিক প্রশ্ন আসে অনেকের কাছেই, যে পরিবার থেকে একটা প্রশ্ন কমনলি চলে আসে মা হওয়া নিয়ে। তো দেবপর্ণার সেই ইচ্ছেটা কি মানে কখনো তৈরি হয়েছে বা কখনো বলতে চেয়েছো? অফকোর্স, মানে হ্যাঁ, আমি মা হওয়ার ইচ্ছে আছে, অফকোর্স আছে। মাতৃত্ব এমন একটা জিনিস, সেটা অবশ্য সবার কথা মানে জেনারেলাইজ করে দেওয়াটা উচিত না, এটা প্রত্যেকের নিজস্ব চয়েস, কিন্তু এটা একটা প্রশ্ন চলে আসে, মানে প্রত্যেকটা পরিবার থেকে বিয়ের পর এই জিনিসটা সেটা তো এসছে, এবার সেটাও তো নিজেদেরই চয়েস, তার কথাই করবো নাকি আমি, সেটা আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করবো যে when we are ready to be মানে to parent। তো তো সেটা হ্যাঁ ওরকম এসছে, কথা বলেছে, কিন্তু আমাদের সময় করার ছিল, যেটা হয়ে ওঠেনি। নাও উই আর সেপারেটেড। কিন্তু তারপরে তোমার আর প্রেম করতে ইচ্ছা করেনি, মানে কোনো অন্য সম্পর্কে যাওয়া? কারণ
সম্পর্কের ক্ষেত্রটা তো ওই একটা ভাঙা সম্পর্ক হয়ে গেলে এটা ট্রমা চলে আসে অনেকের ক্ষেত্রে, তো তোমার তারপরে প্রেম জীবনে আসেনি বা করতেও ইচ্ছা করেনি? এখনো পর্যন্ত দরকার হচ্ছে না, হুম। ইচ্ছে হচ্ছে না। যে আসার, যদি কেউ আসে আসবে, যদি মানে জিনিসটা সেইভাবে অ্যাকসেপ্টেড হয় নিজেদের মধ্যে, তাহলে হবে। আমি ওটা নিয়ে অত ভাবছি না প্রেম করতেই হবে, কেন একা আছি, অত কিছু ভাবছি না আমি। তো এই যে একটা দারুণ মিষ্টি তোমাদের সম্পর্কের যে কতটা ভালো ভিত ছিল, সেটা আজকে তোমার ইন্টারভিউতে তুমি যেভাবে দাদাকে নিয়ে কথা বলছো সেটাতে বোঝা যাচ্ছে। এবং এই মানে প্রাক্তনের প্রতি ওই রেসপেক্টটা, এই সম্মানটা, এটাও কি কোথাও না কোথাও ওই ছোটবেলার প্রেম এগুলো থেকেই তোমাকে শেখানো? যে না, এটা তো না, এটা শেখানো নয়, এটা আপব্রিঙ্গিং তো অবশ্যই ম্যাটার করে, কিন্তু তারপরে তো মানে নিজে আপব্রিঙ্গিং তো একটা বয়স পর্যন্ত, তারপরে তুমি নিজেকে শিক্ষা দাও, তুমি বিভিন্ন জায়গা থেকে নিজেকে ইভলভ হতে থাকো এবং নিজেকে সেইভাবে তৈরি করতে থাকো। তো এক্সপিরিয়েন্স থেকে 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 সবটা তৈরি হয়। আশপাশের মানুষ এত কিছু, গ্লোবাল এত কিছু দেখি, এত কিছু পড়াশোনা করছি, সেখান থেকে তুই মানুষ হিসেবে ইভলভ না হলে আর কি হলাম, এক জায়গায় তো স্টাক থাকতে পারি। কিন্তু একটা সম্পর্ক যখন ভাঙে তখন তো নিজের মনের সঙ্গে একটা যুদ্ধ চলে, এবং সেই দুঃখটা অনেক সময় মানে নিজের সঙ্গে শেয়ার করেও আমরা মানে ঠিক থাকতে পারি না, পাশের লোককে বলা তো অনেক দূরের কথা। তো ওই সময় দেবকন্যাদি যেহেতু নিজে খুব শান্ত একটা মানুষ, তখন সে কি করেছে, কিভাবে নিজেকে সামলেছে? তা ঘোড়া হতে পারে, গল্পের বই হতে পারে, নাকি সামলাওনি? আমি কাজে খুব ব্যস্ত হয়ে গেছিলাম সেই সময়টা, খুবই ব্যস্ত ছিলাম কাজে, এভরিডে শুটিং করছিলাম, এবং কাজ অবভিয়াসলি আমাকে অনেক বেশি ভালো রাখে। এবং সেই সময় আমার মনে আছে আমি বেনিদের একটা ওয়ার্কশপ করেছিলাম অ্যাক্টিং এর, যেটা ক্লাস অ্যাক্ট করে বেনিদি। ওই ওয়ার্কশপটা আমাকে খুব হেল্প করেছে, কারণ ওই ওয়ার্কশপের প্রসেসটা খুব ডিফারেন্ট ছিল। শুধু অভিনয় নিয়ে তো না, ওটা পুরো মানুষ হিসেবে তোমাকে অনেকটা বদলে দেয়। তো বেনিদির ওয়ার্কশপটা মানে হেল্প মি আ লট। এবং আমি প্র্যাকটিক্যাল, মানে আমি দুনিয়াদারিটা বুঝি, আমি অত ইমোশনটা অফকোর্স আছে, প্রচুর ইমোশন আছে, না হলে অভিনয়টা করবো কি করে, সবই ফিল করি, কিন্তু আমি খুবই প্র্যাকটিক্যাল, এবং যেটা হওয়া উচিত যেটা হওয়া উচিত নয় সেটা আমার কাছে ক্লিয়ার। তো আমার কোপ আপ মেকানিজমটা অন্যরকম, মানে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি, লেট ইট গো করাটা ইজ ডিফারেন্ট, বাট আই ক্যান অ্যাকসেপ্ট যে এটা হয়েছে আমার সাথে, তো দিস ইজ ইট, তো নাও আই হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু এই যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে আলাদা রাখা, এটা অনেকের কাছে একটা কঠিন ব্যালেন্সের মতন, যে কিভাবে ব্যালেন্স করো। আমরা এই প্রশ্নটা করেই থাকি। তোমার ক্ষেত্রে খুব ইজি হয়েছিল ছোটবেলা থেকে মা বাবাকে দেখে, না মানে তৈরি হওয়া? না, এইটা অ্যাকচুয়ালি আমার অভিনয়ের ক্ষেত্রে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটা প্রবলেম হয়ে গেছিল এক সময়। আমি একটা সিরিয়াল করছিলাম সিঁদুর খেলা বলে, ওখানে একটা ক্যারেক্টার ছিল যেটা সারাক্ষণ কাঁদে, মানে খুবই ইমোশনাল একটা ক্যারেক্টার, সর্বক্ষণ তার জীবনে মানে চরিত্রটার জীবনেই প্রচুর কষ্ট, তো সর্বক্ষণ ওরকম সিন করছি, আমি সবসময় কান্নাকাটি করছি, আমি মেকআপ রুমে এসেও কথা বলতে পারছি না, আর আমি ওই মুডটা নিয়েই বসে আছি। আমার ওখানে মায়ের চরিত্র করতে হতো গার্গী রায়চৌধুরী, উনি আমাকে ফার্স্ট তখন আমাকে ওরকম ভাবে দেখে উনি আমাকে সেই দিনকে ওই কথাটা বলেছিলেন, এবং তারপরে আমি মানে মন্ত্র জপের মতন করে ওটা আর কি মেনটেন করে এসেছি, যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আলাদা করতেই হবে। তুই ওখানে সিনটা করে এসে মেকআপ রুমে দিনের পর দিন তুই এরকম চুপ করে বসে থাকতে পারিস না, এখন তুই চরিত্রে নেই, এখন কথা বল। এবং আমার একটা প্যানিক অ্যাটাকের প্রবলেম ছিল ছোটবেলা থেকে, এখন ওটা ঠিক হয়ে গেছে। তো সেই সময় প্রচন্ড প্যানিক অ্যাটাক হতো আমার, এবং এরকম হয়েওছে, মানে আমি সিন করে এসেছি, আমার প্যানিক অ্যাটাক হয়েছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, দেন আবার এসে আমি সিন করছি, হসপিটাল থেকে ফিরে অক্সিজেন করে ইঞ্জেকশন নিয়ে এসে আবার সিন করছি, এরকমও হয়েছে। তারপর থেকে আমি আস্তে আস্তে আর কি এই জিনিসটা বুঝতে শিখলাম। এটা হতো কারণ তখনও তো আমি ভালোবেসে অভিনয়টা করছি, আমি অতটা ইনভলভ হয়ে যাচ্ছি, পুরোটাই ওই রকম প্রফেশনালি কাট মানে কাট চেঞ্জ হয়ে যাওয়া পুরো একদম, এইটা হতো না। এটা
তারপর অনেক তপস্যা করার পর আর কি নিজেকে বুঝিয়ে 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 তপস্যা বুঝিয়ে করার পর। এটা করতে হয়েছে, না হলে আমি খুবই এফেক্টেড হয়ে যাচ্ছিলাম। আমি ভানুমতির খেল যখন করছি ইয়েতে, জি বাংলায়, মায়া চরিত্রটা ছিল, একটা বিভৎস নেগেটিভ ক্যারেক্টার ছিল, মানে যে আর কি একদমই আমার মতন নয়, প্রচন্ড একটা লাউড আর প্রচন্ড আর কি রেগে যায়, কনস্ট্যান্ট রেগে থাকে আর কি, ওইরকম একটা ক্যারেক্টার। ওটা করতে গিয়ে আমার যেমন প্রবলেম হচ্ছিল, আমি দেখছি যে আমি বাড়ি ফিরে মা বাবার সাথে ঝগড়া করে ফেলছি, আমি অফ স্ক্রিন আর কি মেকআপ কোনো কিছু এদিক থেকে ওদিক হলে আমার রাগ হয়ে যাচ্ছে। তারপর আমি একদিন বসে একা রুমে বসে ভাবলাম যে হচ্ছেটা কি, আমি তো এটা নই, দিস ইজ নট মি, কি হচ্ছে। তখন আমার ফিল হলো যে না, আমার ক্যারেক্টারটা সামহাউ আমি ইনার সেলফ তোমাকে ক্যারি বললো। ফরওয়ার্ড করে আনছি। মানে ওই যে সিনটা করে অত রেগে অত হাইপার হয়ে আমি সিন করে আসার পর ওইটাই এনার্জিটাই ধরে মেকআপ রাখবে। রুমে এসে আমি ওটাকে আর মানে বার ছাড়তে করতে পারছি পারো না। না। হ্যাঁ। তখনও আমি ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছি প্রচন্ড। তো তবে থেকে আমার গাড়িকে দিয়ে এই কথাটা আমার ভীষণ মানে মাথায় ঢুকে গেছিল যে এটা চেঞ্জ, এটাকে সেপারেট রাখতেই হবে, না হলে অফকোর্স এফেক্ট করবে পার্সোনাল লাইফে। এটা তো গেলে একটা অন্য জিনিস তোমার মাথায় ঢুকে গেছিল, আরেকটা জিনিস তুমি বলো, সেটা হলো গিয়ে কাজের জায়গায় রাজনীতি এবং মানে ওয়ার্ক পলিটিক্স নয়, কিন্তু আমি তোমাকে বলছি প্রপার তৃণমূল, বিজেপি, সিপিএম, এই রাজনীতির রংটা চলে আসা, সেটা যেহেতু বর্তমানে ইন্ডাস্ট্রিতে আছে, এটা চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। এটা কতখানি তোমার কাছে একটা ভালো জায়গা, বা কি সুফল কুফল যেভাবে তুমি বলো? দেখো, যেই আসুক, আমি মানে কোন দল কি করছে আমার সেটা দেখে সত্যিই লাভ নেই। আমার কথা হচ্ছে যে কাজ হোক, কাজটা প্রপারলি হোক। সেইখানে মানে একে ব্যান করে দেওয়া হবে, একে কাজ করতে দেওয়া হবে না, বা এই প্রপার রেমুনারেশন পাচ্ছে না, এই বিভিন্ন কারণে তাকে কাজে নেওয়া যাবে না, তার তার গায়ে কোনো রং লাগা আছে সেই জন্য নেওয়া যাবে না, এই জিনিসগুলো বন্ধ হোক। আসল জিনিসটা হচ্ছে না, কাজের কাজের মানটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে না, কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে না, বাকি সবকিছু হচ্ছে। তো যেই রঙই আসুক, আগে তৃণমূল এসে কি করেছে, এখন বিজেপি এসে কি করবে, এটার জন্য ইন্ডাস্ট্রির তো এফেক্ট করা উচিত নয় অ্যাকচুয়ালি। এটা একটা আর্টিস্টিক জায়গা, এখানে আর্ট ফর্ম, ইটস আর্ট ফর্ম, এখানে সবাই অভিনয় করছে, যেটা খুবই মানে একটা এন্টারটেইনমেন্টের জন্য, বা সেখান থেকে একটা শুধু এন্টারটেইনমেন্ট বলবো না, আমাদের অভিনয়ের মাধ্যমে, কাজের মাধ্যমে অনেক ভালো মেসেজও আমরা দিই কাজের মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে যে মানুষগুলো ইনভলভ, যে আর্টিস্টরা ইনভলভ হচ্ছে, যে টেকনিশিয়ানরা ইনভলভ হচ্ছে, যে কাজটা করছে, সেখানে পলিটিক্স এর রংটা না লাগানোই উচিত। তুমি একটা মানে একটা জায়গা চালানোর জন্য অবশ্যই একটা ফরমেশন দরকার, একটা ফরম্যাট দরকার, যে এইভাবে চলতে হবে, এইগুলো করা যাবে, এগুলো করা যাবে না, তত অব্দি ঠিক আছে। কিন্তু তার থেকে বেশি কিছু হয়ে গেলে তখন কাজের মানটা পড়তে থাকে, তখন কাজটা এফেক্টেড হয়ে যায়, আসল জিনিসটা এফেক্টেড হয়ে যায়। সেটাকে যদি এফেক্ট না করে যদি কিছু করতে পারো তাহলে করো, আমার কোনো অসুবিধা নেই। আমি শেষ প্রশ্ন করবো, সেটা হলো তুমি এক্ষুনি একটা কথা বললে যে প্রপার রেমুনারেশন পাচ্ছে না। রেমুনারেশনের জায়গায় কি সত্যি একটা প্রবলেম দেখা গেছে? কারণ কোভিড পরবর্তী সিচুয়েশনে আমরা শুনেছি যে অনেকেই নিজের রেমুনারেশন কমিয়ে কাজ করতে বাধ্য হয়েছে এবং অনেকের লাইফে এফেক্টেড। কি সিনারিও, এবং তুমি কখনো এটা পড়েছো, মানে রেমুনারেশন? এইটা তো সব মানে এটা তো কোভিড এর পর থেকে এটা তো হয়েই আসছে, এবার জানি না এটা কবে ঠিক হবে। আজকে মানে অন্য জায়গার মানে ধরো আমি যদি টেকনিশিয়ানদের কথা বলি, তাদের একটা ফরম্যাটে তাদের রেমুনারেশন ইনক্রিজ হচ্ছে, বাকি সবকিছু ঠিকই হচ্ছে, শুধু আর্টিস্টদের ক্ষেত্রে তাদেরকে প্রপার রেমুনারেশনটা দেওয়া হচ্ছে না, এবং তার জন্য বহু আর্টিস্ট ঘরেও বসে আছে, বহু সিনিয়র আর্টিস্ট ঘরে বসে আছে, কারণ তারা একটা জায়গা এত বছর ধরে তৈরি করার পর সে কেন কম টাকায় কাজ করবে। আর আমাদের কাছে আমাদের কাজটাই তো হচ্ছে যেটা আমরা বেচছি, যার পরিবর্তে আমরা রেমুনারেশন পাচ্ছি, এবং সেটা নির্ধারণ হচ্ছে যে আমরা আমাদের ক্রাফটটা কতটা ভালো করি, অ্যাজ এন আর্টিস্ট আমি কতটা ভালো বা খারাপ, সেটা ডিপেন্ড করছে আমার রেমুনারেশনের উপর, সেটা তার দ্বারাই নির্ধারিত হচ্ছে। এবং সেই রকম ভাবেই কিন্তু মানে আমাদের এই লুকটা তৈরি হয়েছে, এই সিস্টেমটা তৈরি হয়েছে। সেখানে ধরো যদি যে একজন সিনিয়র আর্টিস্ট, তাকে যদি প্রাপ্য টাকা না দেওয়া হয়, দেন তো দিস ইজ নট রাইট।
আজকে যে 2 বছর কাজ করে যে রেমুনারেশন পাচ্ছে, 2 বছর না, ধরো 5 বছর কাজ করে যে রেমুনারেশন পাচ্ছে, আজকে যে 30 বছর ধরে 40 বছর ধরে কাজ করছে তাকেও তুমি সেই সেম রেমুনারেশন দেবে? এবং সে যদি সত্যি ভালো আর্টিস্ট হয়ে থাকে, তার মান অনুযায়ী তুমি তাকে রেমুনারেশন দেবে, তো সেই জায়গায় তো ল্যাক হচ্ছে। এখন কি কনসেপ্টে রেমুনারেশন ডিসাইড হয়, কি কনসেপ্টে দেওয়া হয়, আই হ্যাভ নো ক্লু, আমি বুঝতেই পারছি না। বেশ, সেই না বোঝাটা বরং না বোঝার জায়গায় আপাতত থাকলে, এবং আশা করি সে অসুবিধার সুরাহা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত দর্শকরা তোমায় এতদিন ধরে খুঁজেছে পায়নি, তারা হয়তো অনেক প্রশ্নের উত্তর পেলো, আর যে প্রশ্নের উত্তরগুলো তাদের মনে থাকলো কিন্তু আমি করলাম না, তারা তোমায় কিভাবে যোগাযোগ করতে পারে সেটা যদি জানিয়ে দাও। তারা এখন তো সোশ্যাল জামানার মানে জামানা আর কি, তো অফকোর্স তোমরা টলি টাইমকেও জানাতে পারো হুম। কি কি প্রশ্ন করতে চাও, ওকেও বলতে পারো, বা আমার তাই করো। সোশ্যাল হ্যান্ডেলে বলতে পারো। আমি চেষ্টা করবো, আই এম নট ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, বাট যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, না হলে ওকে জ্বালাবে। ওকে, প্লিজ। থ্যাংক ইউ।